কেউ যদি বলে এটা আপনার ছদ্মনাম, তাহলে রহস্যময় বাবু খুবই অসন্তুষ্ট হন, এমনকি রেগেও যান। রহস্যময় তার নিজস্ব পিতৃদত্ত নাম। রহস্যময় একজন অত্যন্ত সফল উকিল। তাঁর বাড়ির চেম্বারে রাত 10টা-11টা অবধি মক্কেল গিসগিস করে, টাকা পয়সার লেখাজোখা নেই। এখন রাত 10:30। মফস্বল শহরে শীতটা এবার খুব জম্পেশ হয়ে পড়েছে। কদিন হলো মেঘলা এবং টিপটিপ বৃষ্টি হচ্ছে নাগারে। আজ আবার একটা ঝোড়ো হাওয়াও দিচ্ছে সন্ধে থেকে, ফলে আজ তেমন মক্কেলের ভিড় নেই। তবু মোট 4 জন এখনো আছে। একজন মক্কেলের সঙ্গে রহস্যময়বাবু চেম্বারে বসে কথা বলছেন। বাইরের ঘরে আরো 3 জন বসে আছে। তাদের মধ্যে আরশাদ মিয়া বুড়ো এবং কালা মানুষ। তিনি বসে বসে অনেকক্ষণ ধরে ঘুমিয়ে পড়েছেন। অন্য 2 জন, একজন আটগাঁয়ের গণেশ সাহা, তেলের কারবারি। 3 নম্বর লোকটা হলো মনসাতলার নন্দ হাজরা। নন্দ আর গণেশের এই উকিলবাবুর চেম্বারেই চেনা হয়েছে। বসে থেকে থেকে সেথা গল্পও হলো। গল্প হতে হতে 2জনেরই হাঁপ ধরল। এখন 2জনেই একটু ঝিমোচ্ছে। ভূমিকম্প! ভূমিকম্প! ওরে বাবারে! ভূমিকম্প! 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 ঠিক এই সময়ে হঠাৎ নিস্তব্ধতা খান খান করে বিকট একটা ঝনঝন শব্দ হলো। সেই শব্দ এমনই সাংঘাতিক যে রহস্যময় বাবুর মতো ঠান্ডা মাথার লোকও লাফিয়ে উঠে ভূমিকম্প ভূমিকম্প বলে চেঁচাতে লাগলেন। তার মক্কেল সনাতন হালদার ধাঁ করে টেবিলের নিচে ঢুকে পড়ল। নন্দ চমকে উঠে হাউমাউ করে কান্না জুড়ে দিল। আর গণেশ একটিও কথা না বলে টপ করে উঠে ঘরের বাইরে লাফিয়ে পড়ে অন্ধকারে পাই পাই করে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটতে লাগলো। শুধু আরশাদ বুড়োরই কোনো ভাবান্তর হলো না। শান্ত মুখে ঘুমিয়ে রইলেন, ঘাটটা একটু লটকে দিয়ে। কানে না শোনার কিছু ভালো দিকও তো আছে। রহস্যময় বাবুর বাড়ির লোকজনও শব্দে আতঙ্কিত হয়ে দোতলা থেকে নেমে এলো। বউ, 2 ছেলে, 1 মেয়ে, রহস্যময় বাবুর বুড়ি মা, রান্নার ঠাকুর হরিহর এবং কাজের মেয়ে অন্নদা। রহস্যময় বাবু 2 মিনিট ধরে ভূমিকম্প ভূমিকম্প বলে চেঁচালেও ঘর ছেড়ে বেরোতে পারেননি। তার ধুতির খুঁট টেবিলের ড্রয়ারের টানায় আটকে গিয়েছিল। স্ত্রী মানময়ী মৃদু ধমক দিয়ে বললেন, ভূমিকম্পটা আবার কখন হলো? ভূমিকম্প তো নয়, একটা কাঁচ ভাঙার শব্দ হয়েছে। এ কথায় রহস্যময় বাবু একটু দ্বিধান্বিত হয়ে পড়লেন। বললেন, থাক, কাঁচ ভাঙবে কেন? ভূমিকম্প হলেই তো কাঁচ টাচ ভাঙে। মোটেই নয়, ঢিল মারলেও ভাঙে। ঢিল? আমার জানলায় ঢিল মারে কার এমন বুকের পাটা? 506 ধারায় ঠুকে দেব না। আমার নাম রহস্য উকিল। এই বলে বুক চিতিয়ে অহংকারের সঙ্গে দাঁড়িয়ে রইলেন। তবে তিনি রোগা মানুষ, বুক চিতিয়ে দাঁড়ালেও তেমন কিছু ভয়ঙ্কর দেখালো না। তার ছোট ছেলে পটু হামাগুড়ি দিয়ে মেঝে থেকে একটা জিনিস কুড়িয়ে আনলো, একটা কাগজে মোড়া জিনিস। সেটা দেখেই রহস্যময় বাবু আবার চেঁচিয়ে উঠলেন, বোমা! 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 ফেলে দে! ফেলে দে! বোমা শুনে সনাতন হালদারের বুদ্ধি কাজ করল। সে একটা বোমার মামলারই আসামি। বলতে নেই, বোমা বানানোয় তার একটু বেশ হাতযশও আছে। ভূমিকম্প হচ্ছে না জেনে সে টেবিলের তলা থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে টপ করে পুটুর হাত থেকে বোমাটা কেড়ে নিয়ে বলল, উকিলবাবুরও বুদ্ধিরও বলিহারি। বোমা ফেলে দিতে বলছেন? বাচ্চা ছেলে যদি ছুঁড়ে ফেলে দেয়, তাহলে বোমা ফেটে ঘর শুদ্ধ লোক মরবে না? তা বটে। রহস্যময় বাবু একটা দীর্ঘশ্বাস ফেললেন। বোমার পণ্ডিত সনাতন বোমাটা একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখল, হাতে একটু নাচিয়ে ওজনটা পরীক্ষা করল, একটু শুঁকেও দেখল। তারপর ভ্রুকুটি করে বলল, উকিল বাবু, এই জিনিসটা বোমা বলে মনে হচ্ছে না।
বলেই ওপর থেকে কাগজটা সাবধানে ছাড়িয়ে নিয়ে সনাতন যে জিনিসটা তুলে সবাইকে দেখালো তা একটা পাথরের টুকরো। বলল, এ এটা কেউ ছুঁড়ে মেরেছে বাইরে থেকে? একটা জানলার ওপর লম্বা ভারী পর্দা ঝুলছিল। সেটা সরিয়ে দেখা গেল সারসি হাঁ হয়ে আছে, মেঝেই কাচের টুকরো ছড়ানো। রহস্যময় বাবু আস্তিন গোটানোর চেষ্টা করলেন, কিন্তু গায়ে শুধু গেঞ্জি এবং তার উপর আলোয়ান জড়ানো বলে পেরে উঠলেন না। তবে মুখে বললেন, 506 ধারা, কালপ্রিটকে এসা শিক্ষা দেব। সনাতন ঢিলের ওপরকার কাগজের খোসাটা খুলে টেবিলের ওপর রেখে মন দিয়ে কি যেন দেখছিল। সে বলল, উকিল বাবু, বেশি চেঁচামেচিতে কাজ নেই। কেন বলো তো? এই কালপ্রিট খুব সুবিধের নয়। করালি ডাকাতের চিঠি বলে মনে হচ্ছে। সে কাল রাতে আপনার বাড়িতে ডাকাতি করতে আসবে বলে লিখেছে। আগের দিন এসব প্রথা ছিল, ডাকাতরা চিঠি দিয়ে আসতো। আজকাল সব ভালো ভালো প্রথাই তো লোপাট হয়েছে। তা এই করালি যা কিছু ঐতিহ্য ধরে রেখেছে, আহা নমস্য লোক। রহস্যময় ধাঁ করে চিঠিটা প্রায় কেড়ে নিলেন। চিঠিটা পড়েই তিনি আলমারি খুলে পেনাল কোট বের করে উপুর হয়ে দেখতে দেখতে আপন মনে বলতে লাগলেন, ডাকাতির ভয় দেখানো? দাঁড়াও, ধারাটা আগে দেখে নি। সনাতন একটু গলা খাঁকারি দিয়ে সসম্ভ্রমে বলল, আগে এই ধারা দেখার মেলা সময় পাবেন, যদি বেঁচে বর্তে থাকেন। ধারা দিয়ে হবেটা কি? করালি ডাকাত যা বলে তাই করে। এই ধারা ফারা সব আমাদের মতো চুনোপুটিদের জন্য। করালির জন্য ধারায় হবে না। আপনি বরং কাল সকালেই শ্বশুর বাড়ি চলে যান। টাকা পয়সা গয়নাগাঁটি সব পুঁটুলি বেঁধে নিয়ে যাবেন। রহস্যময় বাবু ফের বুক চিতিয়ে বললেন, পালাবো? কেন পালাবো কেন? দেশে পুলিশ নেই, আদালত নেই, সরকার নেই। সনাতন মাথা চুলকে বলল, তা বটে, তা বটে। এই তেনারাও তো আছেন। এই তাহলে তো আর ভাবনার কিছু নেই। কথাটা এমন ভাবে বলল যেন মস্করা করছে। রহস্যময় বাবু কটমট করে তার দিকে চেয়ে বললেন, ভাবনার কি থাকবে? আহ, কাল সকালেই পুলিশের কাছে যাচ্ছি। এই বলে রহস্যময় বাবু দফতর গুটিয়ে ফেলতে লাগলেন, রাগে ফুঁসছেন। সনাতন মৃদু গলা খাঁকারি দিয়ে বলল, বাইরে যে এখনো 3জন মক্কেল বসে আছে উকিল বাবু। তাদের যেতে বলে দাও, আজ আর হবে না। সেই ভালো। পরদিন সকালেই পুলিশের কাছে গিয়ে সব বললেন রহস্যময় বাবু। দারোগা মদনলাল খাঁড়া বন্ধু লোক। চিঠিটা দেখে এবং ঘটনার কথা শুনে মদনলাল কিছু গম্ভীর হয়ে বললেন, রহস্য, করালি ডাকাতের কথা কি তুমি শোনোনি? শুনবো না কেন, ঢের শুনেছি। তোমরা অপদার্থ বলে তাকে এতকাল ধরে জেলে পুরতে পারোনি। মদনলাল একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, বড় ঠিক কথা বলেছ। আর অপদার্থ বলেই সরকার আমাকে দূরের একটা জায়গায় বদলি করে দিয়েছেন। সামনের মাসে চলে যাচ্ছি। তবে আমি একা নই, আমার আগে আরও 7জন দারোগা ওই একই কারণে বদলি হয়েছে। তাহলে মানেটা কি হলো? তুমি আমার একটা বিহিত করবে না? তুমি উকিল মানুষ, তার উপর বন্ধু লোক, তোমাকে বাঁচাতে যা করার সবই করব। দুপুর থেকেই তোমার বাড়িতে বন্দুকধারী কয়েকজন সেপাই বহাল থাকবে, তারপর তোমার ভাগ্য। রহস্যময় বাবু খুব রেগে গিয়ে বললেন, তোমার কথা শুনে মনে হচ্ছে করালির হাত থেকে আমাকে রক্ষা করার ব্যাপারে তোমার তেমন গা নেই। রক্ষাকর্তা ভগবান, আমি কে? ভগবানকে ডাকো। তার মানে করালিকে তুমি ভয় পাও? মদনলাল করুণ হেসে মাথা নেড়ে বললেন, না রে ভাই, ভয় টয় পাওয়ার মতো অবস্থা আর আমার নেই। গত 2 বছরে অন্তত 30টা বাড়িতে করালি আগে থেকে খবর দিয়ে ডাকাতি করেছে। 30টা বাড়িতেই আমি ফোর্স নিয়ে গেছি। রহস্যময় বাবু সাগ্রহে ঝুঁকে পড়ে জিজ্ঞেস করলেন, তারপর? এঁটে উঠিনি ভায়া।
30টা বাড়ির একটা বাড়িতেও সে হানা দেয়নি। তবে ওই রাতেই সম্পূর্ণ অন্য জায়গায় ডাকাতি করে আমাদের বোকা বানিয়েছে। রহস্যময় বাবু সোৎসাহে বললেন, তাহলে আমার বাড়িতে আজ ডাকাতি হবে না? আজ না হলেও হবে। যেদিন রামবাবুর বাড়িতে হওয়ার কথা সেদিন শ্যামবাবুর বাড়িতে হয় বটে, কিন্তু রামবাবুও শেষ অবধি রেহাই পায় না। যেদিন যদুবাবুর বাড়িতে হওয়ার কথা সেদিন রামবাবুর বাড়িতে সে হানা দেয়। সুতরাং তুমি আজকের দিনটা কাটিয়ে দিলেও অন্য কোনো সময়ে করালির থাবা খাবেই খাবে। রহস্যময় বাবু অসন্তুষ্ট হয়ে বললেন, লোকটা দেখছি এক কথার মানুষ নয়, অথচ কাল আমার এক মক্কেল বলছিল করালি নাকি যা বলে তাই করে। ভ্রু কুঁচকে মদনলাল বললেন, কে মক্কেল? কি নাম? রহস্যময় বাবু নিপাট মুখে বললেন, নামটা বলছি না, সে ক্রিমিনাল, সাবধানে থেকো। রহস্যময় বাবু কোর্টে গেলেন। আদালতের কাজে মন দিতে পারলেন না। তাড়াতাড়ি বাড়ি ফিরে এলেন। দেখলেন জনাষ্টিক সেপাই তার বাড়ির সামনে পাহারায় বসে গেছে। সন্ধেবেলা আজ আর মক্কেলরা কেউ বাড়িতে ঢুকতে পারল না। রহস্যময় বাবু এবং তাঁর পরিবারের সবাই আজ তাড়াতাড়ি খেয়ে নিয়ে শুয়ে পড়লেন। ঘুম অবশ্য কারো এলো না। বারবার উঠে সবাই জানালা দিয়ে উঁকি মেরে বাইরের দিকে দেখতে লাগলেন। এই করতে করতে রাত শেষ হয়ে এলো। সেপাইরাও জানে ডাকাত আসবে না। তারা সারা রাত বসে দিব্যি ঘুমোলো। ভোরবেলায় রহস্যময় বাবুকে সেলাম জানিয়ে বকশিস নিয়ে বিদেয় হলো। রহস্যময় বাবু খুবই দুশ্চিন্তার সঙ্গে বাইরের ঘরে পায়চারি করতে করতে আপন মনে বলছিলেন, কথা দিয়ে যারা কথা রাখে না তারা বিশ্বাসঘাতক। লোকটা দেখছি একেবারে যাচ্ছে তাই। ছ্যাঃ! পেন নাম হই উকিল বাবু। বিরক্ত রহস্যময় বাবু ফিরে দেখলেন খোলা দরজায় তেল চুকচুকে চেহারার গোলগাল একটি লোক দাঁড়িয়ে আছে, মুখে অমায়িক হাসি। কি চাই? আজ্ঞে, আপনাকে একটু পেন নাম করতেই আসা, সঙ্গে শ্যাঙাদরাও আছে। বলে পিছু ফিরে রাস্তার দিকে চেয়ে কাকে যেন ডাকলো। ওরে আয় আয়, পেন নাম করে সে। 5-7 জন মোটাসুটা লোক ঘরে ঢুকে পড়ল। রহস্যময় বাবু বললেন, কে তোমরা? কি চাও? তেল চুকচুকে লোকটা বলল, আমি করালি, একটু দেরি করে ফেলেছি, আপনি রাগ করেননি তো? রহস্যময় বাবু লোকটার দিকে চেয়ে কিছুক্ষণ হাঁ করে রইলেন। তারপর বললেন, তুমি করালি? যে আজ্ঞে। রহস্যময় বাবু অত্যন্ত ক্রুদ্ধ গলায় বললেন, এটা কেমন কথা হে? হ্যাঁ, তুমি আমার সার্সি ভেঙে ঢিল মেরে বীরত্ব দেখিয়ে চিঠি দিলে, আর আসল কাজের বেলায় লবডঙ্কা। কথা দিয়ে যারা কথা না রাখে তারা কিরকম মানুষ বলো তো? করালি জিভ কেটে বলে, কথাটা সত্যি, তবে কি না আপনি পুলিশে খবর দিয়েছিলেন, সেপাইরাও মোতায়েন ছিল তাই। দ্বিগুণ রেগে রহস্যময় বাবু বললেন, বিপদ আছে বলে কথার খেলাপ করবে? তোমার মতো কুলাঙ্গার ডাকাত আমি কমই দেখেছি। জানো, যার কথার দাম নেই তার মুখ দর্শন করাও পাপ। আজকে ভোরবেলা তোমার মুখ দেখলাম, দিনটাই মাটি হলো দেখছি। ছি ছি, তার উপর সকালবেলায় ডাকাতি করতে এসেছো, সেটাও মস্ত বড় বেইমানি। এরকম তো নিয়ম নয়। করালি কি একটা বলতে যাচ্ছিল। রহস্যময় বাবু তাকে পেল্লায় একটা ধমক দিলেন। চোপড়াও বেয়াদব কোথাকার। লুটপাট করতে চাও, সব বাক্স প্যাডরা আলমারি খুলে দিচ্ছি, নিয়ে যাও। কিন্তু বাড়ি ফিরে গিয়ে নিজের বউ ছেলে মেয়ে আর দলবলের কাছে বড়াই করো না কাপুরুষ আর কাকে বলে। করালি ডাকাত খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। রহস্যময় বাবু তাঁর অগ্নিবর্ষী গলায় দেশের বীরপুরুষ ক্ষুদিরাম থেকে বাঘা যতীন এমনকি গান্ধীজির প্রসঙ্গ এনে ফেললেন এবং শেষে প্রশ্ন করলেন, দেশটা কোথায় যাচ্ছে বলো তো? করালির চোখ ছলছল করছিল। হঠাৎ হাত জোর করে ধরা গলায় বলল, আর এরকম হবে না, কথা দিচ্ছি। হা 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 হা। হা হা করে হাসলেন রহস্যময় বাবু। তোমার কথার কি বা দাম?
হা 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 হা। বলে ফের হা হা করে অট্ট হাসিতে ফেটে পড়লেন তিনি। করালিচরণ ডাকাতি না করেই পালাতে পালাতে অনেক দূর থেকেও সেই হাসির শব্দ শুনতে পাচ্ছিল।